Assalamu alaikum. I'm Muhammad Atiful Islam. Structural analysis and design of RCC building according to BNBC 2020 এই কোর্সের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কোর্সের তৃতীয় ক্লাস। এই ক্লাসের টপিক হলো ইন্ট্রোডাকশন টু BNBC 2020 অ্যান্ড ক্যালকুলেশন অফ গ্র্যাভিটি লোডস। তো এখানে বিএনবিসি 2020 যে কোড আছে সেই কোডের পার্ট 6 হলো স্ট্রাকচারাল ডিজাইনের। তো পার্ট 6 থেকে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কোথায় কি আছে এই জিনিসটা ভালোভাবে ধারণা রাখতে হবে। আমরা যদি প্রথমেই যাই স্ট্রাকচারাল ডিজাইন পার্ট 6-এর, এটার প্রথম চ্যাপ্টার হলো ডেফিনেশনস অ্যান্ড জেনারেল রিকোয়ারমেন্টস। তো এর ভিতরে আমাদের কিছু বিষয় এখান থেকে দেখতে হবে। প্রথমত এখানে ডেফিনেশনস আছে। ডেফিনেশনের ভিতরে আমাদের যতগুলো টার্মিনোলজি আছে স্ট্রাকচারাল ডিজাইনিংয়ের ক্ষেত্রে, এই প্রথম অধ্যায়ে যতগুলো টার্মিনোলজি আছে সবগুলোর ডেফিনেশন দেওয়া আছে, যেমন বেস শেয়ার, বেসিক উইন্ড স্পিড, বিয়ারিং ওয়াল সিস্টেম, ব্রেস ফ্রেম এটসেট্রা। এখানে আমরা ডেফিনেশনটা যখন যেটা প্রয়োজন হবে প্রত্যেকটা লোড, তারপরে ডিজাইনের প্রত্যেকটা পার্ট দেখার জন্য আমার যেখানে যে ডেফিনেশন দরকার হবে সেই ডেফিনেশন আমরা তখন শিখে নেব। তো প্রথমে আমরা যাব বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরি অনুযায়ী, মানে এর ইউজেস অনুযায়ী কয় ভাগে বিভক্ত। হ্যাঁ, এখানে এই যে আমাদের 1.2.3 বিএনবিসি পার্ট 6-এর চ্যাপ্টার 1-এর এখানে দেয়া আছে বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচারস অকুপেন্সি ক্যাটাগরিজ। এখানে বলা আছে যে 4টা ক্যাটাগরিতে আমাদের বিল্ডিংগুলোকে সাধারণত ভাগ করা হয়। এখানে 1, 2, 3, 4 অকুপেন্সি ক্যাটাগরি। তো এই অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3, 4 দ্বারা আসলে কি বোঝায় আমরা একটু দেখব। তো এখানে প্রথমেই আমরা মানে এই টেবিলটা একটু যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি টেবিল 6.1.1। এখানে বলা আছে অকুপেন্সি ক্যাটাগরি অফ building and other structures for flood, surge, wind and earthquake load. এইটা কেন দরকার? আমাদের বিল্ডিংগুলো ক্যাটাগরাইজ করতে পারলে এর সিগনিফিক্যান্স কতটুকু বা মানুষের জীবনের উপরে হ্যাজার্ড কতটুকু, এইটার উপরে ভিত্তি করে আমাদেরকে লোড অ্যাপ্লিকেশন করতে হবে। লোড মানে যেই বিল্ডিংয়ের ইম্পর্টেন্স যত বেশি, যেই বিল্ডিংয়ের দ্বারা লাইফ হ্যাজার্ড যতটা বেশি হবে, ওই মানে যে বিল্ডিংয়ের ফেলিয়ার দ্বারা লাইফ হ্যাজার্ড যত বেশি হবে তার অকুপেন্সি ক্যাটাগরি তত হাই এবং তার ইম্পর্টেন্সও তত হাই। তো সেই অনুযায়ী আমাদের উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোড অথবা ফ্লাড লোডের ক্ষেত্রে আমাদেরকে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা দিতে হয়। সেটা দেওয়ার জন্য আমার বিল্ডিংকে ক্যাটাগরাইজ করতে হবে। তো এখন আমরা যদি অকুপেন্সি ক্যাটাগরি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে অকুপেন্সি ক্যাটাগরি 1 এর মানেটা কি। অকুপেন্সি ক্যাটাগরি 1-এ বলা আছে যে বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার রিপ্রেজেন্ট এ লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ ইন ইভেন্ট অফ ফেলিয়ার ইনক্লুডিং বাট নট লিমিটেড টু। মানে যখন এই বিল্ডিং বা আদার স্ট্রাকচার যেগুলো আছে এগুলো যেগুলো আমাদের লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, মানে মানুষের যদি এইটা ক্ষতিগ্রস্ত হয়, এই যে ইভেন্ট অফ ফেলিওরের সময় মানুষের জীবনের উপরে এটার এই ক্ষতির প্রভাবটা কতটুকু সেটার উপর ভিত্তি করে এগুলো হলো লো হ্যাজার্ড। কোনগুলো? যেখানে আছে এগ্রিকালচারাল ফেসিলিটিস, যেমন একটা ফার্মের ভিতরে একটা বিল্ডিং আছে যেটার ভিতরে মেশিনারিজ অ্যান্ড টুলস রাখা হয়, যেটা আসলে মানুষজন অতটা থাকে না। তারপরে এখানে সার্টেন টেম্পোরারি ফেসিলিটিস, কিছু টেম্পোরারি ফেসিলিটিস কিছুদিনের জন্য একটা মেলায় একটা বিল্ডিং বানানো হলো, একটা বাণিজ্য মেলায় একটা বিল্ডিং বানানো হলো, এটার ক্ষেত্রে কি অকুপেন্সি ক্যাটাগরি পাড়াই ধরবো? কারণ এটা তো খুবই অল্প সময়ের জন্য ডিজাইন করতে হবে এবং এটা
আমার কিছুদিন পরে হয়তো ভেঙে ফেলতে হবে। তো এই টেম্পোরারি ফ্যাসিলিটিস যদি হয় সেক্ষেত্রে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 1। হ্যাঁ, তারপরে মাইনর স্টোরেজ ফ্যাসিলিটিস। মাইনর স্টোরেজ ফ্যাসিলিটিস যেমন এখানে যে গুদামঘরগুলো আছে আমাদের উপজেলা লেভেলে, অথবা যেগুলো চাল ডাল এগুলো মজুত করে রাখা হয়, সার মজুত করা হয়। হ্যাঁ, যেটার যেই স্টোরেজ ফ্যাসিলিটির যদি এখানে ফেলিওর ঘটে তাহলে এটার কোনো মানে মানুষের জীবনের উপরে অতটা প্রভাব পড়বে না। যেমন আমরা যদি একটা স্টোরেজ ফ্যাসিলিটিস বলি যে একটা অয়েল ট্যাঙ্কার আছে, সেটা একটা স্টোরেজ ফ্যাসিলিটিস, কিন্তু এইটা ফেলিওরের ফলে এখানে অনেক বড় একটা দুর্ঘটনার আশঙ্কা আছে, সেটা কিন্তু অকুপেন্সি ক্যাটাগরি 1-এ পড়বে না। তো এখানে অকুপেন্সি ক্যাটাগরি 1টা আমরা দেখলাম। এরপরে আছে অকুপেন্সি ক্যাটাগরি 2। 2তে বলা আছে অল বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস এক্সেপ্ট দোজ লিস্টেড ইন অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 অ্যান্ড 4। এই যে 1, 3 অ্যান্ড 4 যেগুলো লিস্টেড আছে সেগুলো বাদে যত স্ট্রাকচার আছে সবগুলো অকুপেন্সি ক্যাটাগরি 2। এখন আমরা যদি আগে তো আমাদের তাহলে 1 জানলাম, 3, 4 এটা জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে 2তে কারা আছে। তো আমরা একটু 3, 4 এ একটু আলোকপাত করি। এখানে আমাদের প্রথমেই বলা আছে যে বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট এ সাবস্টেন্সিয়াল হ্যাজার্ড, মানে পর্যাপ্ত এটা ক্ষতি কারণ হবে টু হিউম্যান লাইফ ইন দ্য ইভেন্ট অফ ফেলিয়ার। এটা যদি এই যে বিল্ডিংগুলো মানে ক্যাটাগরি 3তে, এর মানে হলো এই বিল্ডিংগুলো ক্ষতির কারণে মানুষের জীবনের উপরে অনেক বড় একটা ক্ষতি সৃষ্টি হবে আর কি মানুষ। তো সেক্ষেত্রে এখানে বিল্ডিংস অ্যান্ড আমরা যদি দেখি এখানে কী কী বিল্ডিং আছে। প্রথমে আছে বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার হোয়ার মোর দ্যান 3,300 পিপল কংগ্রিগেট ইন ওয়ান এরিয়াস, মানে এক জায়গায় যেখানে 300 মানুষ একত্রিত হতে পারে, সেই বিল্ডিংগুলো মানে 300-র উপরে মানুষ একত্রিত হতে পারে, সেগুলো সব অকুপেন্সি ক্যাটাগরি 3। এটার ভিতরে এটা জেনারেল বিল্ডিংস, যেমন অফিস বিল্ডিং, তারপরে আছে আমাদের কমার্শিয়াল স্পেস বা এখানে শপিং মল, এগুলো যদি আমার 300 পিপলের উপরে হয় তাহলে এটা অকুপেন্সি ক্যাটাগরি 3তে পড়ে যাবে। আর 300 পিপলের নিচে হলে কোথায় যাবে? 2তে। মানে 300 পিপল মানে মানে এর ধারণ ক্ষমতা যদি এর চাইতে কম হয় আর কি, সেটার কথা বলা হয়েছে। এখন আমার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি বলে রাখি এখানে যেগুলো নাই 300 পিপলের কম, যেমন একটা যদি 10তলা বিল্ডিং হয়, 4টা ইউনিট হয়, তাহলে 4টা ইউনিটে 4×5 20, তাহলে 10তলা হইলে আমার 200 লোক একত্রিত হয়, সেক্ষেত্রে এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এখানে তারপরে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা তাহলে আমার হবে অকুপেন্সি ক্যাটাগরি 2। তো এভাবে এর পরবর্তী যদি আমরা অকুপেন্সি ক্যাটাগরি 3তে আরও যদি দেখি, যে আমরা একটা দেখলাম যে 300 মানুষ যদি একসাথে একত্রিত হয় কোনো বিল্ডিংয়ে, সেটা হলো অকুপেন্সি ক্যাটাগরি 3। তারপরে আমাদের বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস দ্যাট উইথ ডে কেয়ার ফেসিলিটিস উইথ এ ক্যাপাসিটি গ্রেটার দেন 150। এখন যদি ডে কেয়ার ফেসিলিটিস থাকে কোনো একটা বিল্ডিংয়ে, মানে বিল্ডিংটা দিনের বেলা আর কি কার্যকর, রাতের বেলা এখানে কোনো কার্যক্রম নাই, যেমন ডে কেয়ার ফেসিলিটিসের ভিতরে একটা আছে যে চিলড্রেন ডে কেয়ার ফেসিলিটিস, যে বাচ্চাদের রেখে তারপরে কর্মক্ষেত্রে অংশগ্রহণকারী যেসব মায়েরা, সেই ডে কেয়ার ফেসিলিটিস বলা যায় এটারে। অথবা অন্যান্য ডে কেয়ার ফেসিলিটিস হতে পারে যেটা দিনের বেলা আর কি কার্যক্রম থাকে, রাতে থাকে না। সেক্ষেত্রে যদি এটার ক্যাপাসিটি 150 এর চাইতে বেশি হয় তাহলে এটা আমরা অকুপেন্সি ক্যাটাগরি 3তে ধরবো। এরপরে আছে বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার উইথ এলিমেন্টারি স্কুল। এ হলো আমার স্কুল বিল্ডিং। এলিমেন্টারি স্কুল মানে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল। এখানে বলা আছে প্রাইমারি আর সেকেন্ডারি স্কুল যদি আমার ক্যাপাসিটি 250-এর চাইতে বেশি হয় তাহলে অকুপেন্সি ক্যাটাগরি 3, যদি কম হয় তাহলে অকুপেন্সি ক্যাটাগরি 2। সিম্পল। এরপরে বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস উইথ এ ক্যাপাসিটি গ্রেটার দেন 500 ফর কলেজ অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন ফেসিলিটিস। মানে 500 যদি কলেজ এবং ইউনিভার্সিটির কথা চিন্তা করি তাহলে এটার ক্যাপাসিটি যদি 500-এর বেশি হয় তাহলেই আমার অকুপেন্সি ক্যাটাগরি 3
আর যদি না হয় কম হয় তাহলে 500-এর, এটা অকুপেন্সি ক্যাটাগরি 2-তে চলে যাবে। তবে হেলথ কেয়ার ফেসিলিটিস উইথ এ ক্যাপাসিটি অফ 50 অর মোর রেসিডেন্টস, মানে 50 শয্যা বিশিষ্ট হেলথ কেয়ার ফেসিলিটিস বা তার চাইতে বেশি যদি হয়, এবং সেটার ভিতরে যদি কোনো সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফেসিলিটিস না থাকে, তাহলে এটা অকুপেন্সি ক্যাটাগরি 3 হবে। হ্যাঁ, আর যদি সার্জারি অ্যান্ড মানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট থাকে, তাহলে আমরা পরবর্তী দেখবো যে অকুপেন্সি ক্যাটাগরি 4 হবে। আর যদি 50 শয্যার কম হয় এবং সার্জারি এবং ট্রিটমেন্ট ফেসিলিটিস, মানে সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফেসিলিটিস না থাকে, 50 শয্যার কম বিশিষ্ট হাসপাতাল বা হেলথ কেয়ার ফেসিলিটিস, সেক্ষেত্রে আমার ওইটা হবে অকুপেন্সি ক্যাটাগরি 2। তো আমরা মোটামুটি এখান থেকেই দেখলাম যে প্রত্যেকটার জন্যই আমরা অকুপেন্সি ক্যাটাগরি 2 লিস্টেড করতে পারতেছি, যে 300 বেশি হলে এটা 3, কম হলে 2, 150-এর বেশি হলে 3, কম হলে 2। তারপরে আমার এলিমেন্টারি স্কুল আর সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 250-এর বেশি হলে 3, কম হলে 2, এরকম আমরা ক্যাটাগরাইজ করতে পারবো। এরপরে জেলস অ্যান্ড ডিটেনশন ফেসিলিটিস, আমাদের যে কারাগার আছে এইগুলা, অথবা এই ফেসিলিটিসগুলো আমরা অকুপেন্সি ক্যাটাগরি 3-তে রাখবো। এছাড়াও আমাদেরকে এখানে কিছু আরও কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যে বিল্ডিং আর আদার স্ট্রাকচার নট ইনক্লুডেড ইন দ্য অকুপেন্সি ক্যাটাগরি 4 with potential to use a substantial economic impact and or much disruption of day-to-day civilian life, যেটা মানুষের নাগরিক জীবনের প্রত্যহ জীবনের ক্ষেত্রে কার্যকর কিছু ফেসিলিটিস আছে, যেমন পাওয়ার জেনারেশন স্টেশন, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটিস, সিএস ট্রিটমেন্ট ফেসিলিটিস, টেলিকমিউনিকেশন সেন্টার্স, এগুলো সব অকুপেন্সি ক্যাটাগরি 3-তে। এখন আমরা আসি অকুপেন্সি ক্যাটাগরি 4-এ, তাহলে কি আছে। এখানে প্রথমে আমরা দেখতে পাইতেছি যে অকুপেন্সি ক্যাটাগরি 4-এ প্রথমে হসপিটালস অ্যান্ড আদার হেলথ কেয়ার ফেসিলিটিস হ্যাভিং সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফেসিলিটিস, সার্জারি এবং ইমার্জেন্সি থাকলেই সেটা আমার অকুপেন্সি ক্যাটাগরি 4-এ থাকবে। তারপরে ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্স অ্যান্ড পুলিশ স্টেশন অ্যান্ড ইমার্জেন্সি ভেহিকেল গ্যারেজেস, ফায়ার সার্ভিস, তারপরে ফায়ার অ্যান্ড রেস্কিউ যেটা আর কি, অ্যাম্বুলেন্স, পুলিশ স্টেশন, ইমার্জেন্সি ভেহিকেল গ্যারেজ, এই সবগুলো অকুপেন্সি ক্যাটাগরি 4-এ থাকবে। এই অকুপেন্সি ক্যাটাগরি 4-এ এমন বিল্ডিংগুলো থাকবে যেগুলো হলো আমার আর্থকোয়েক বা বড় কোনো ঘূর্ণিঝড়, বড় কোনো ডিজাস্টারের পরেও যেটা আমরা বাঁচাই রাখতে চাই, যে স্ট্রাকচারগুলো যেগুলো ওই সময় সার্ভিসে মানে এনেবল থাকতে হবে। যেমন আমাদের বড় হাসপাতালগুলো আর্থকোয়েকের পরে আমাদের যারা লাইফ রিস্কে থাকবে তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। তার জন্য হাসপাতালগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি ট্রিটমেন্ট কোথায় দিব? অথবা অ্যাম্বুলেন্স সার্ভিস, এই যে এখানে বলা আছে ফায়ার সার্ভিস, হ্যাঁ, এই জিনিসগুলা এই জন্যই বেশি ইম্পর্টেন্ট, এবং এটা অকুপেন্সি ক্যাটাগরি 4-এ রাখা হয়েছে, যাতে এই সব বিল্ডিং ভেঙে গেল এটা যাতে সার্ভিসেবল থাকে। তারপরে ডেজিগনেটেড আর্থকোয়েক, হারিকেন অ্যান্ড ইমার্জেন্সি শেল্টার, তারপরে আছে ডেজিগনেটেড ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস কমিউনিকেশন অ্যান্ড অপারেশন সেন্টার অ্যান্ড আদার ফেসিলিটিস ফর ইমার্জেন্সি রেসপন্স। এটা কি? এটা মানে এটা হলো যেমন বাংলাদেশ সংসদ ভবন, যেটা এখানে ইমার্জেন্সি, অথবা এখানে আর্মির হেডকোয়ার্টার, নৌবাহিনীর হেডকোয়ার্টার, এগুলা ইমার্জেন্সি সিচুয়েশন, যুদ্ধ অবস্থায় এর মানে এগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, সেই জন্য এটা অকুপেন্সি ক্যাটাগরি 4। পাওয়ার স্টেশন অ্যান্ড পাওয়ার জেনারেটিং স্টেশন অ্যান্ড পাবলিক ইউটিলিটি ফেসিলিটিস রিকোয়ার্ড ইন অ্যান ইমার্জেন্সি, যেগুলো ইমার্জেন্সি অবস্থায় পাওয়ার জেনারেশন অন রাখতে হবে। সব ফেসিলিটিসের ইমার্জেন্সি অবস্থায় পাওয়ার জেনারেশন দরকার নাই, অন করে রাখার দরকার নাই। যেমন একটা যেইটার সাথে অতটা ইমার্জেন্সি যে ফেসিলিটিসগুলো আছে এটা কানেক্টেড না যে পাওয়ারের সাথে, ওইটা আমার সবসময় অকুপেন্সি ক্যাটাগরি 4-এ রাখতে হবে না। এখানে এভিয়েশন কন্ট্রোল টাওয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার অ্যান্ড ইমার্জেন্সি এয়ারক্রাফট হ্যাঙ্গার, আমরা দেখলেই বুঝবো আসলে যে বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার হ্যাভিং ক্রিটিক্যাল ন্যাশনাল ডিফেন্সেস ফাংশন, এই স্ট্রাকচারগুলো আমাদেরকে ইমার্জেন্সি অবস্থায় টিকে রাখতে হবে, যার জন্য এটা অকুপেন্সি ক্যাটাগরি 4।
তো আমরা অকুপেন্সি ক্যাটাগরিগুলো দেখলাম, তাহলে এভাবে আমরা ডিফাইন করতে পারবো যে কোনটা কোন অকুপেন্সি ক্যাটাগরি, এটা ফলো করে। এখন সামনে আমাদের যে পার্টগুলো আছে, এখানে আছে সার্ভিসিবিলিটি 1.2.5 এ। তো এর সার্ভিসিবিলিটি হলো সার্ভিসিবিলিটি কিছু লিমিট আছে, যেই লিমিটগুলো দেওয়া হয়েছে যাতে বিল্ডিংটা সার্ভিসেবল থাকে। শুধুমাত্র ডিজাইনে পাশ করলে একটা বিল্ডিং ওকে হবে না, কারণ একটা দেখা গেছে আমরা যদি মাইক্রো ক্র্যাকস হয় আমাদের কংক্রিট মেম্বারগুলোয়, তো মাইক্রো ক্র্যাকের পরিমাণ, ক্র্যাক উইথটা একটা সার্ভিসিবিলিটি ফ্যাক্টর। যদি ক্র্যাক উইথটা অনেক বেশি হয় তাহলে ওই ফাটল দেখে মানুষ এখানে উঠবে না, বিল্ডিংটা সার্ভিসেবল হবে না। তারপরে আছে ডিফ্লেকশন। আমাদের যদি বিমটা অনেক বেশি ডিফ্লেক্ট হয়ে যায় তাহলে বুঝবে, হয়তো স্ট্রেংথের দিক দিয়ে ঠিক থাকলেও, ও সার্ভিসেবল থাকলেও মানুষ বুঝবে যে না, এটা আসলে এটা ওঠা যাবে না, এটা ভেঙে পড়তে পারে। তো এগুলোই হলো মূলত সার্ভিসিবিলিটি। আবার আর্থকুয়েকের ক্ষেত্রে যদি সামান্য আর্থকুয়েকে এটা ডিফ্লেকশন অনেক বেশি হয় অথবা টর্শন চলে আসে, হোল স্ট্রাকচারাল টর্শন, মেম্বার টর্শন না, স্ট্রাকচারাল টর্শন মানে বিল্ডিংটা মোচড় খেয়ে তারপরে আর কি কলাপস ঘটে। তো সেই সবের ক্ষেত্রে আমরা সার্ভিসিবিলিটি কিছু চেক দিতে হবে, এটা আস্তে আস্তে আমরা দেখব। তার ভিতরে প্রথমে আছে ডিফ্লেকশন। ডিফ্লেকশনের জন্য এখানে লাইভ লোড এবং ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য যে লিমিট দেওয়া আছে সেটা আমরা এখানে দেখতে পেয়েছি যে শুধু লাইভ লোডের হিসাবে আমার ডিফ্লেকশনের অ্যালাইবল লিমিট হলো L/360, আর ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য আছে L/240। এখানে আরও অনেক কিছু বলা আছে, আমরা আস্তে আস্তে দেখব। এখানে আছে স্ট্রাকচারাল সিস্টেম, কত ধরনের সিস্টেম থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা আছে, যেমন বিল্ডিং ওয়াল, বিয়ারিং ওয়াল সিস্টেম, বিল্ডিং ফ্রেম সিস্টেম। ফ্রেমের ভিতরে অবশ্যই আছে স্পেশাল মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, অর্ডিনারি মোমেন্ট ফ্রেম। তারপরে এখানে আছে, আমরা সাধারণত বিয়ারিং ওয়াল সিস্টেমে বিল্ডিং ডিজাইন এখন আর করি না, তো এখন ফ্রেম বিল্ডিং অথবা ডুয়াল সিস্টেম করি, মানে শিয়ার ওয়াল প্লাস ফ্রেম, এই দুইটার মাধ্যমে আমরা করে থাকি। তো এখানে এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে যে স্টিল এক্সেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম, এক্সেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম স্টিল, নন রেজিস্টিং, নন মুভমেন্ট রেজিস্টিং, একটা মুভমেন্ট রেজিস্টিং কানেকশন দিয়ে আর একটা নন মুভমেন্ট রেজিস্টিং কানেকশন। এটা আমাদের প্রয়োজনীয় আমরা দেখে নেব। তারপরে স্পেশাল স্টিল এক্সেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম, অর্ডিনারি স্টিল এক্সেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেমস। তারপরে এখানে আছে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শিয়ার ওয়াল, অর্ডিনারি রেইনফোর্সড কংক্রিট শিয়ার ওয়াল, অর্ডিনারি রেইনফোর্সড মেশনারি ওয়াল। এভাবে বিল্ডিংগুলো ক্যাটাগরাইজ করা আছে। তারপর মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, নো শিয়ার ওয়ালের ক্ষেত্রে স্পেশাল স্টিল আছে, স্পেশাল কংক্রিট আছে, স্পেশাল আর ইন্টারমিডিয়েট স্টিল, ইন্টারমিডিয়েট কংক্রিট। এই যে স্পেশাল, ইন্টারমিডিয়েট অ্যান্ড অর্ডিনারি, এটা আসলে কি? এটা হলো ডিফারেন্স ইন ডিটেইলিং। আমাদের সিসমিক ডিটেইলিং অনুযায়ী করা লাগবে, যেটা স্পেশাল ডিটেইলিং হবে সেটা সিসমিক ডিটেইলিং এগুলো ফলো করতে হবে। এইটার ক্ষেত্রে শিয়ার এনফোর্সমেন্ট বিশেষ করে খুব কাছাকাছি হয় এবং জয়েন্টগুলোর কনফিগারেশনে আমাদের অনেক কিছু ফলো করতে হয় একটা জয়েন্ট ক্রিয়েট করার জন্য, অথবা রডের এন্ডে আমাদের বেন্ডিংগুলা বা এখানে যে হুক সিস্টেম আছে এইটা, অথবা ডেভেলপমেন্ট লেন্থ, এটা প্রপারলি ফলো করতে হবে। হ্যাঁ, এইগুলোই হলো মূলত ডিফারেন্স স্পেশাল, ইন্টারমিডিয়েট অ্যান্ড অর্ডিনারিতে। যে অর্ডিনারিতে স্পেসিং অনেক বেশি রাখা যায় শিয়ার শিয়ার এনফোর্সমেন্ট বা টাই স্টিরাপের ক্ষেত্রে, আর ইন্টারমিডিয়েটে একটু কম, স্পেশালি আরও কম। আবার এখানে বন্ড অ্যাঙ্করেজের যে বিষয়গুলো, আমাদের ল্যাপিং জোনগুলো এখানে ডিফাইন করা আছে, যে অর্ডিনারিতে কোথায় আমি ল্যাপিং দিতে পারবো। স্পেশাল এক্ষেত্রে ল্যাপিং দেওয়ার যা স্পেস খুবই কম, মানে একটা নির্দিষ্ট স্পেস ছাড়া বাকি কোথাও ল্যাপিং দেওয়া যাবে না। হ্যাঁ, এই রকমের কিছু ক্যাটাগরি আছে। যদি আমরা ওই ডিটেইলিং ফেসিলিটিসগুলো ইমপ্লিমেন্টের ক্ষমতা রাখি তাহলে আমরা স্পেশাল ক্যাটাগরি ধরতে পারি, অথবা বাধ্য হয়েও আমাদের স্পেশালে যেতে হবে যদি আমার সিসমিক ডিজাইন ক্যাটাগরি অনেক হাই হয় আর কি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এবং ডি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের স্পেশালে যেতে হবে।
তারপর আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো যখন সিসমিক ডিজাইনের পার্টগুলো পড়বো। তারপর এখানে আছে ডুয়াল সিস্টেম। ডুয়াল সিস্টেম মানে 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্সেস কে নিবে, রেজিস্টিং বাই ডুয়াল সিস্টেমে আছে স্পেশাল মুভমেন্ট ফ্রেমস ক্যাপেবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ prescribed seismic forces with shear wall or bracing or shear wall, মানে ব্রেসিং এবং শিয়ার ওয়ালের মাধ্যমে যেটা 25% লোড নিতে পারবে আর কি। ইসের মানে আমার আটকে এবং উইন্ডের ক্ষেত্রে যে লোডগুলো আসবে তার 25% যদি ব্রেসিং এবং শিয়ার ওয়ালের মাধ্যমে আমরা ক্যারি করি সেক্ষেত্রে আমাদের ডুয়াল সিস্টেম বলা হবে। আর 25% কম হলে সেটা এই যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটা আমরা ইউজ করতে পারবো। এখানে আরও অনেক কিছু আছে, ক্যাটাগরিজগুলো দেওয়া আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখব। এখানে 1.3.4 আছে বিল্ডিং স্ট্রাকচারাল কনফিগারেশন, একটা আছে তাহলে কনফিগারেশনটা কিসের উপরে ভিত্তি করা হয়, এখানে রেগুলারিটির উপরে ভাগ করা যায়। একটা হলো রেগুলার স্ট্রাকচার আর হলো ইরেগুলার স্ট্রাকচার। তো রেগুলার স্ট্রাকচারটা কি, যেই বিল্ডিংয়ে 1.3.4.2তে যে ইরেগুলারিটিগুলো ডিসক্রাইব করা আছে সেই ইরেগুলারিটিসগুলো নাই, সেগুলো হলো রেগুলার স্ট্রাকচার। আর যেটাই আমার এই ইরেগুলারিটিসগুলো আছে সেটা হলো আমার ইরেগুলার স্ট্রাকচার। এখন এগুলো আমরা আস্তে আস্তে যখন আমরা সার্ভিসিবিলিটি চেকগুলো দিব তখন এটা প্রপারলি আরও ক্লিয়ার হব। তো ইরেগুলার স্ট্রাকচারের মধ্যে আমরা কিছু ইরেগুলারিটি এখানে ক্যাটাগরাইজ করা আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি, তারপরে প্ল্যান ইরেগুলারিটি, তারপর ভার্টিক্যাল ইরেগুলারিটির ভিতরে আছে স্টিফনেস, তারপরে সফট স্টোরি আছে, এক্সট্রিম সফট স্টোরি আছে, মাস ইরেগুলারিটি আছে, ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটি আছে, ইন প্লেন ডিসকন্টিনিউটি, তারপরে ডিসকন্টিনিউটি ইন ক্যাপাসিটি, উইক স্টোরি আছে। এই চেকগুলো আমাদেরকে দিতে হবে সার্ভিসিবিলিটি চেকের সময়, এগুলো আমরা আস্তে আস্তে দেখে নিব। তো এখানে ডায়াফ্রাম এইগুলো আছে প্ল্যান ইরেগুলারিটির ভিতরে। ডিজাইন ফর গ্র্যাভিটি লোডস, এখানে একটা চ্যাপ্টার আছে যে কোন লোডের ক্ষেত্রে কি ডিজাইন করতে হবে, কীভাবে ডিজাইন করতে হবে। আমরা এগুলা লোডের চ্যাপ্টারে গিয়ে ভালোভাবে দেখব। এখানে আমরা একটা বিষয় দেখব, এটা হলো ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন রিভিউ পার্টের ভিতরে আছে একটা আছে ডিজাইন রিপোর্ট। আমি যদি ডিজাইন রিপোর্ট দেই সেক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি, এই গাইডলাইনটা বিএনবিসি দিয়ে দিয়েছে। একটা আছে ডিজাইন ডকুমেন্ট, ডিজাইন রিপোর্ট অ্যান্ড ডিজাইন স্ট্রাকচারাল ড্রয়িং অ্যান্ড ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, এই তিনটা বিষয় এখানে দেওয়া আছে। তো এগুলো আমরা দেখে নিই। যেমন ডিজাইন রিপোর্ট যদি আমরা দিই সেক্ষেত্রে মেনশন অফ দিস ডিজাইন কোড ইনক্লুডিং রিলেভেন্ট পার্টস চ্যাপ্টার অ্যান্ড সেকশন, তারপরে বলছে নেম অফ আদার স্ট্যান্ডার্ড রেফারেন্স স্ট্যান্ডার্ড, এগুলা থাকতে হবে একটা ডিজাইন রিপোর্ট যদি আমরা দেই। প্রথমে আমাদের এই কোন কোন পার্ট ফলো করে, কোন ডিজাইন কোডের সে কোন পার্ট ফলো করে আমরা ডিজাইন করছি সেগুলো মেনশন থাকতে হবে। অন্য ডিজাইন কোডগুলো যদি রেফারেন্স টানতে হয় সেটা নিতে হবে। তারপরে মেথড অফ ক্যালকুলেশনগুলো আমরা কীভাবে করছি, তারপরে বেসিক লোড কোএফিসিয়েন্টগুলো কীভাবে নিচ্ছি, এগুলো সব কিছু ডিটেলসে দিতে হবে। তো আমরা এই বিষয়ে তারপরে ড্রয়িং অফ কমপ্লিট ম্যাথমেটিক্যাল মডেল প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে কমপ্লিট ম্যাথমেটিক্যাল মডেল আমরা ইটাপস মডেলটা কীভাবে তৈরি করছি, অথবা অন্য সফটওয়্যার হলে সেই মডেলটা কীভাবে তৈরি করছি এগুলো ডিসক্রাইব থাকতে হবে। এবং প্রত্যেকটা লোড অ্যাপ্লিকেশনে পার্ট বাই পার্ট
ডিজাইন রিপোর্টে থাকতে হবে। আমরা যদি দেখি যে স্ট্রাকচারাল ড্রয়িং অ্যান্ড ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, এই যে এখানে আমাদের কি কি থাকতে হবে, এখানে দুইটা শিটে কি রাখতে হবে সেটা বলা আছে, স্ট্রাকচারাল ড্রয়িং অ্যান্ড ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন। হ্যাঁ, আমরা যে ড্রয়িংটা দিব স্ট্রাকচারাল ডিটেইলিংটা, সেখানে প্রথম 2 পেজে কি কি থাকবে সেটা এখানে দেয়া আছে, ডেসক্রাইব করা আছে। এখানে প্রথমে আছে ফার্স্ট শিট shall contain identification of project, to which the building or structure or portion thereof belongs। মানে প্রজেক্টটা আইডেন্টিফাই করতে হবে, প্রজেক্টের নাম, এবং যদি কোনো একটা প্রজেক্টের কিছু পোর্শন ডিজাইন হয় বা মানে ফুল প্রজেক্ট না হয়, সেক্ষেত্রে সেই পোর্শনের আইডেন্টিফিকেশন থাকতে হবে। তারপরে রেফারেন্স টু ডিজাইন রিপোর্ট স্পেসিফাইড ইন সেকশন 1.9.2, আমার ডিজাইন রিপোর্টের রেফারেন্স দেখাতে হবে এখানে। ডেট অফ কমপ্লিশন অফ ডিজাইন, এগুলো ফার্স্ট পেজে থাকতে হবে। তারপর আইডেন্টিফিকেশন অফ সিগনেচার অ্যান্ড ডেট অফ সিগনেচার উইথ ডেট অফ ইঞ্জিনিয়ার রেসপন্সিবল ফর দ্য ডিজাইন, ইঞ্জিনিয়ারের সিগনেচার থাকতে হবে। তারপর সেকেন্ড শিটে কি থাকবে, সেকেন্ড শিটে হলো আমার এখানে যে আমি যে ডিজাইন করছি সেটার কিছু প্যারামিটারগুলো এখানে রাখতে হবে। 1 নম্বরে স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ concrete stated ages and stages of construction for which each part of a structure is designed। মানে এখানে কংক্রিটের স্ট্রেংথ লাগবে কীরকম, কিসের উপর ভিত্তি করে, 7 দিন, 14 দিন, 28 দিনে কতটুকু গেইন হবে, কোন কনফিগারেশনে কংক্রিটটা ঢালাই করলে, কতটুকু রেশিও দিলে, কতটুকু সিমেন্ট মানে ওয়াটার ইউজ করলে, কতটুকু আমার এডমিক্সচার ইউজ করলে, কোন কতটুকু সময়ে কোন মানে স্ট্রেংথটা দিবে, সেটা আমার এখানে ডিজিগনেট আইডেন্টিফাইড থাকবে, উল্লেখিত থাকবে। তারপরে এখানে আছে কি স্পেসিফাইড স্ট্রেংথ অফ গ্রেড অফ রেইনফোর্সমেন্টের গ্রেড সম্পর্কে বলা থাকবে। স্পেসিফাইড স্ট্রেংথ অফ প্রিটেনশনিং টেন্ডেন্স অ্যান্ড ওয়ার, আমরা প্রিস্ট্রেসড কংক্রিট বা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের টেন্ডনের ওয়ারের স্ট্রেংথ বলা থাকবে। স্পেসিফিক স্ট্রেংথ অফ গ্রেড অফ স্টিল সেকশন যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে স্টিলের গ্রেড থাকতে হবে। তারপর ওয়েল্ডিং বোল্টের গ্রেড থাকতে হবে। স্পেসিফিক স্ট্রেংথ অফ মেশিনারি টিম্বার ব্যাম্বার ফেরো সিমেন্ট, এগুলোর স্পেসিফিকেশনে থাকতে হবে যদি আমরা ইউজ করি। মিনিমাম কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট অল এট টাইম অফ প্রিটেনশনিং, যদি প্রিস্ট্রেস কংক্রিট হয় তাহলে মিনিমাম কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ কত থাকতে হবে প্রিটেনশনিংয়ের সময়, সেটাও উল্লেখ রাখতে হবে। এগুলো আমাদেরকে এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের মূলত এখানে বলা হয়েছে যে স্ট্রেংথ, আমি যে ম্যাটেরিয়ালসটা ইউজ করতেছি সেটার প্রপার্টিস এবং স্পেসিফিকেশন আমার দ্বিতীয় পেজে থাকতে হবে। এইটা মূলত এটার সামারি। তো এখানে ড্রয়িং, এরপরে আছে কি দেখ, এখানে আছে এই বিতে হলো সেকেন্ড শিট, সিতে আছে কি ড্রয়িং শিটস, হ্যাঁ, আদার দেন ফার্স্ট টু shall include structural details of element of the structure early showing all sizes, cross section and relative location। আমার প্রত্যেকটা মেম্বারের যেমন কলাম, বিম, স্ল্যাব, এগুলোর প্রপার আইডেন্টিফিকেশন সহ, যেমন লোকেশন কোথায়, তারপরে সাইজ কি, হ্যাঁ, এইটার স্পেসিফিকেশন কি, এটা কত কংক্রিট ইউজ হয়েছে, কত ক্লিয়ার কভার আছে, সব কিছু ডিটেলস শো করে ড্রয়িং শিটগুলো রেডি করতে হবে। 4 নম্বরে বলছে কি ড্রয়িং শ্যাল বি প্রিপেয়ার টু এ লার্জ স্কেল, মানে প্রিপেয়ার টু এ স্কেল লার্জ এনাফ টু শো দ্য ইনফরমেশন ক্লিয়ারলি। এখানে ড্রয়িং এমন স্কেলে দিতে হবে যাতে ক্লিয়ারলি দেখা যায়, ক্লিয়ারলি বোঝা যায় যে আসলে ড্রয়িংয়ে কী উল্লেখ আছে, কারণ এই স্ট্রাকচারাল ড্রয়িংটা দেখি আমাদের সাইটে ইমপ্লিমেন্টেশন করতে হবে। ডিজাইন রিভিউ, এগুলো আমরা এরপরে আমরা আসি পার্ট 2, মানে পার্ট 6-এর চ্যাপ্টার 2, লোডস অন বিল্ডিং স্ট্রাকচার।
তো এর ভিতরেও আমাদের কিছু টার্মিনোলজি দেওয়া আছে, আমরা দেখব যখন সেটা আসবে তখন সেটা দেখব। তো বিল্ডিংয়ের লোডের মধ্যে আমাদের কী কী ধরনের লোড আছে আমরা যদি ক্যাটাগরাইজ করি, প্রথমে আমাদের আসবে ডেড লোড। ডেড লোডটা কি? ডেড লোডের ডেফিনেশন এখানে দেওয়া আছে। Dead load is the vertical load due to weight of permanent structure on non-structural component. Structural and non-structural componenটের যে পার্মানেন্ট ওয়েটটা আছে, মানে ওয়েট আছে, সেটা হলো আমার ডেড লোড। অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ এ বিল্ডিং সাচ অ্যাজ ওয়ালস, ফ্লোর, সিলিংস, পার্মানেন্ট পার্টিশন অ্যান্ড ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট। কী কী দেওয়া আছে এখানে? আর কী কী ওয়েট? এখানে ওয়ালের ওয়েট, হ্যাঁ, পার্মানেন্ট ওয়ালগুলো, ফ্লোর, হ্যাঁ ফ্লোর, তারপরে সিলিং, তারপরে আরও আছে কি ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট। এই যে ওয়েটগুলো, এটা ডেড লোডের ভিতরে থাকবে। মানে ডেড লোড আসলে কি? ডেড লোড হলো এর যেই লোডগুলো বিল্ডিংয়ের ফুল লাইফ সাইকেল ধইরা এইটা একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণে থাকবে সব সময়, সেটা হলো ডেড লোড। আর লাইভ লোড কি? লাইভ লোড হলো হোল লাইফ সাইকেল অনুযায়ী যে লোডটা থাকবে না, কিছুক্ষণ থাকবে আবার কিছুক্ষণ থাকবে না, যেই লোডগুলো সেগুলো হলো লাইভ লোড। তো তাহলে আমরা এটা ক্যাটাগরাইজ করতে পারি। বিল্ডিংয়ের সেলফ ওয়েট এটা থ্রু আউট দ্য লাইফ সাইকেল, ফুল লাইফ সাইকেল অনুযায়ী এটা থাকবে আর কি। বিল্ডিং যতদিন থাকবে এর মেম্বার থাকবে, এর ওয়েট থাকবে। তারপরে পার্টিশন ওয়ালের লোড, ফ্লোর ফিনিশ, তারপরে সিলিংয়ের প্লাস্টার, তারপরে আরও আমরা যদি চিন্তা করি যে এখানে পার্মানেন্ট যে মেশিনারিগুলো আছে যেমন লিফট, হ্যাঁ, এইগুলো পার্মানেন্টলি সবসময় থাকবে। সেই জন্য অথবা জেনারেটর রুম যদি পার্মানেন্ট হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এটার লোড, এগুলো সবই ডেড লোড হিসেবে আসবে। আর লাইভ লোড যেমন মানুষের যারা অকুপেন্টস আছে তারা, তাদের লোড, তারপরে ফার্নিচার্স, তারপরে মুভেবল পার্টিশনস, হ্যাঁ, অথবা এখানে যদি আমরা দেখি যে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সেই গাড়ির লোড, যেই লোডগুলো আমার মূলত পার্মানেন্ট না, ওইগুলো হলো লাইভ লোড। তো এখানে ডেড লোডের ভিতরে আবার এখানে বলা আছে অ্যাসেসমেন্ট অফ ডেড লোড, ওয়েট অফ দ্য সেলফ ওয়েট, ওয়েট অফ দ্য ম্যাটেরিয়ালস অফ কনস্ট্রাকশন ইনকর্পোরেটেড ইনটু দ্য বিল্ডিং টু বি সাপোর্টেড পার্মানেন্টলি বাই দ্য মেম্বার। মানে মেম্বার দ্বারা যে লোডগুলো পার্মানেন্টলি সাপোর্টেড আছে, যে ম্যাটেরিয়াল এর লোডগুলো। তারপরে ওয়েট অফ দ্য পার্মানেন্ট পার্টিশন, ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট অ্যান্ড নেট ইফেক্ট অফ প্রি স্ট্রেসিং। এখানে প্রি স্ট্রেসিংয়ের যে নেট ইফেক্ট আছে, মানে স্ট্রেসিং আমার লোড আসার আগে যদি আমি কোনো একটা মেম্বারের উপরে টেন্ডন দ্বারা স্ট্রেসিং করি, সেক্ষেত্রে সেটার একটা লোড, সেই লোডটা ডেড লোড হিসেবে কাউন্ট হবে। এখানে ডেড লোডের ক্ষেত্রে কিছু ইউনিট ওয়েট অফ ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এগুলো দেখে নেব। এখানে মেটেরিয়াল বাই, এখানে ইউনিট ওয়েটটা দেওয়া আছে, যেমন অ্যালুমিনিয়াম, অ্যাসফাল্ট, ব্রাস, ব্রোঞ্জ, সিমেন্ট, এগুলার ম্যাটেরিয়াল ওয়েট কিলোনিউটন পার মিটার কিউবে দেওয়া আছে। এখানে কংক্রিটের দেওয়া আছে 22.8 কিলোনিউটন পার মিটার কিউব যদি স্টোন এগ্রিগেট হয়। রেনফোর্সড ব্রিক এগ্রিগেট রেনফোর্সড হলো 20.4। মানে কপার, কর্ক, এগুলো সবই দেওয়া আছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে ইউজ করতে পারবো। এছাড়া ওয়েট অফ দ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল পার ইউনিট, ওয়েট পার ইউনিট এরিয়া, এরিয়ার সাপেক্ষে, ইউনিট এরিয়ার সাপেক্ষে লোডগুলো দেওয়া আছে বা ইউনিট ওয়েট দেওয়া আছে। ফ্লোরের ক্ষেত্রে কী কী আছে? অ্যাসফাল্ট 25 মিলিমিটার থিক যদি হয় তাহলে 0.5 to 6 কিলোমিটার পার মিটার স্কোয়ার। ক্লে টাইলিং আছে, কংক্রিট স্ল্যাবের ওয়েট দেওয়া আছে। তারপরে এখানে টেরাজো পেভিং দেওয়া আছে, কংক্রিট স্টোন এগ্রিগেটের
দেওয়া আছে। তারপরে আমাদের এখানে আছে টাইলসের ভিতরে টেরাকোটা টাইলস, কংক্রিট টাইলস, ক্লে টাইলস। আমরা যেগুলো সাধারণত ইউজ করি এগুলো মূলত ক্লে টাইলস 0.6 to 0.9 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখানে লোড থাকবে মানে ইউনিট ওয়েট টাইলসের। তো আমরা যদি ফ্লোর ফিনিশের ইউনিট ওয়েট ক্যালকুলেশন করি, ফ্লোর ফিনিশের লোডটা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে প্রথমে আসবে টাইলস। এটা যদি আমরা টাইলস চাই, এটা হলো মর্টার, এটা টাইলস, এটা মর্টার। টাইলসের ইউনিট ওয়েটটা 0.6 থেকে 0.9 এটা ধরতে পারি। হ্যাঁ, তাইলে 0.6টা আমরা অ্যাভারেজে 0.8 ধরলাম। আর এই যে মর্টারের থিকনেস অনুযায়ী এটার ওয়েটটা আমরা বসাইতে হবে, আমাদেরকে বসাতে হবে। তো এটা আমরা ক্যালকুলেশনটা নেক্সটে দেখব। ওয়েট অফ দ্য পার্মানেন্ট পার্টিশন কনসেন্ট্রেটেড, এখানে আমাদের পার্মানেন্ট পার্টিশনের যে লোডটা ডেড লোড, সেটা কনসেন্ট্রেটেড লাইন লোড হিসাবে দিতে হবে। এখানে এইটাই বলা আছে যে আমরা যদি পার্মানেন্ট পার্টিশন আমাদের ফ্লোর প্ল্যানে উল্লেখ থাকে, আর্কিটেকচারাল প্ল্যানে যে পার্মানেন্ট পার্টিশনগুলো উল্লেখ থাকবে তার জন্য কনসেন্ট্রেটেড লাইন লোড দিতে হবে। এটা ডিস্ট্রিবিউটেড করে দেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু যদি আমাদের পার্টিশনগুলো চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ডিস্ট্রিবিউটেড লোড ক্যালকুলেশন করে তারপরে দিতে হবে। কোনো ফিক্সড ডিস্ট্রিবিউটেড লোড নাই, কারণ এখানে ক্লোজড স্পেসড পার্টিশন ওয়াল থাকলে সেক্ষেত্রে লোডটা বাড়বে। এবার যদি এখানে অনেক বেশি স্পেসিংটা অনেক বেশি হয়, হ্যাঁ, তাহলে মানে পার্টিশন ওয়ালগুলো স্পেসিং অনেক বেশি হয়, তাহলে আমাদের লোড কমবে। তো সেক্ষেত্রে কেউ পারমানেন্টলি পার্টিশন ওয়ালের ক্ষেত্রে 30 থেকে 40 ইউজ করলে এভাবে হবে না, 30 PSF ইউজ করলে। তো যাই করে আমাদেরকে এভিডেন্স রাখতে হবে, হয় কোড অনুযায়ী দিতে হবে, লাইন লোড হিসেবে দিতে হবে। এই যে আমরা যদি এরকম একটা ফ্লোর প্ল্যান হয়, তাহলে ধরলাম এখানে বিম আছে, এখানেও বিম আছে, এখানে বিম আছে, কিন্তু এখানে একটা ওয়াল আছে। তো বিমের উপরে যদি ওয়াল থাকে তাহলে তো আমরা সেটার উপরে দিব, আর যদি বিমের উপরে ওয়াল না থাকে সেক্ষেত্রে একটা নান লাইন ড্র করে এটার উপরে লোডটা অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, আমরা তারপরে আছে কি ইউজ ওয়েট অফ দ্য সার্ভিস ইকুইপমেন্ট। এখানে পার্মানেন্ট মেশিনারি, এখানে কি আছে, পার্মানেন্ট মেশিনারি সাসেস ইলেকট্রিক্যাল ফিডার্স, মেশিনারি, হিটিং, তারপরে ভেন্টিলেটিং, এয়ার কন্ডিশনিং সিস্টেম, লিফট, এসকেলেটার্স, তারপরে প্লাম্বিং সকেটস অ্যান্ড রাইজার্স, এইগুলো লোড সবই আবার ডেড লোড হিসেবে আসবে। তো আমরা যদি আরও সামনে যাই, এখন আছে লাইভ লোড। লাইভ লোডের ডেফিনেশন বলা আছে কি, লোডস ইজ দ্য কি, লাইভ লোড ইজ দ্য load superimposed by the use of occupancy of the building, not including in the environmental loads such as wind and rain load, earthquake load or dead load. ডেড লোড, উইন্ড লোড, রেইন লোড, আর্থকুয়েক লোড এগুলো ছাড়া অকুপেন্টস দ্বারা যেসব লোড আসে বিল্ডিংয়ের উপরে সেটা হলো লাইভ লোড। যেমন অকুপেন্টসরা কী করবে, তারা নিজেরা থাকবে, সেটার একটা ওয়েট, তারা ব্যবহার্য ফার্নিচারের ওয়েট, তারপরে এগুলো সম্পূর্ণ লাইভ লোডের ভিতরে আসবে। তো আমরা যদি ডেফিনেশন থেকে সামনে আগাই, মিনিমাম ফ্লোর লাইভ লোড, মিনিমাম ফ্লোর লাইভ লোড এখানে আমাদেরকে কনসিডার করা আছে বিএনবিসিতে। তো সেখান থেকে আমরা অকুপেন্সি বা ইউজেস অনুযায়ী আমরা লাইভ লোডটা এই বিএনবিসি থেকে নিব। এখানে এই পার্টটা ভালোভাবে আইডেন্টিফিকেশন বা ভালোভাবে বুঝতে হবে, যাতে আমরা যে কোনো সময় আমাদের অকুপেন্সি বা ইউজ অনুযায়ী আমরা লাইভ লোডটা এখান থেকে বের করতে পারি। তো দুইটা লোড আছে, একটা আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর একটা কনসেন্ট্রেটেড লোড। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আমরা সাধারণত ইউজ করে থাকি। কনসেন্ট্রেটেড লোডটা কখন বেশিরভাগ দরকার হয়, এটা হলো স্ল্যাব ডিজাইনের সময়। আমরা যদি কনসেন্ট্রেটেড লোড যদি আমার থাকে অকুপেন্সি বা ইউজের সাথে, সেক্ষেত্রে আমার ওই লোডটা অ্যাপ্লাই করে স্ল্যাব ডিজাইনটা এনশিওর করতে হবে। এর ছাড়া বাকিটা ক্ষেত্রে আমরা বিল্ডিং ফ্রেম ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম লোডটাই ইউজ করে থাকি। তো কখনোই একসাথে ইউনিফর্ম এবং কনসেন্ট্রেট দুইটাই ইউজ হবে না, এখানে কম্বিনেশনস থাকবে আলাদা। ফ্লোর ডিজাইনের ক্ষেত্রে 1.2
2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, সেখানে একবার লাইভ লোড ইউজ হবে কনসেন্ট্রেটেড, আরেকবার ইউজ হবে ইউনিফর্ম। এই দুইটা কম্বিনেশন ইউজ করে আমরা ফ্লোর ডিজাইন, স্ল্যাব ডিজাইন করব। কিন্তু বাস্তবভাবে আমরা চিন্তা করি, এক্ষেত্রে আমরা ইউনিফর্ম লোড দিয়ে ম্যাক্সিমাম টাইম বিল্ডিং ডিজাইন করে থাকি। হ্যাঁ, শুধু স্ল্যাব ডিজাইনের সময় আমরা কনসেন্ট্রেটেড লোডটা ইউজ করব। এখানে অকুপেন্সি আর ইউজের সাপেক্ষে এখানে ইউনিফর্ম ডেড লোড এবং ইউনিফর্ম মানে লোড আর কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে। তো আমরা এইগুলা জানতে হবে যে কোনটা কোন বিল্ডিং বা কোন ইউজের ক্ষেত্রে বলা হয়েছে। এখানে প্রথমেই আছে অ্যাপার্টমেন্টস, যেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখতে বলা হয়েছে। তারপর আছে অ্যাক্সেস ফ্লোর সিস্টেম, এর ভিতরে আছে অফিস ইউজ আর কম্পিউটার ইউজ। তো অফিসের ক্ষেত্রে আমার কত লোড তো অফিস ইউজ মানে জেনারেল অফিসগুলো আর কি, যেখানে কম্পিউটার বা অন্যান্য ফেসিলিটিস থাকবে না, সেটা 2.4, আর কম্পিউটার ইউজ থাকলে 4.8। এভাবে আমরা প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী নেক্সট পেজগুলো দেখতে পারবো। ফিক্সড এখানে আছে অ্যাসেম্বলি এরিয়াস অ্যান্ড থিয়েটার্স। যদি আমাদের অডিটোরিয়াম হয় অথবা থিয়েটার রুম হয়, সেক্ষেত্রে মিটিং রুম হয় বড়, সেক্ষেত্রে আমাদের কোথায় কতটুকু লোড বসবে সেটা আমরা এখানে থেকে নিতে পারবো। যেমন ফিক্সড সিট, লবিস, ফিক্সড সিটের ক্ষেত্রে 2.9, লবির 4.8, তারপরে এটা মুভেবল সিট, প্ল্যাটফর্ম, স্টেজ, ফ্লোর, এগুলোর কোনটার ক্ষেত্রে কত লোড এখান থেকে নিতে পারবো। তো ব্যালকনিস, এক্সটেরিয়ার ব্যালকনির ক্ষেত্রে এটা যদি হবে 4.8, আর এখানে বলা আছে যদি এই সামান্য এই যে 19.3 মিটার স্কোয়ারের ভিতরে যদি 1 or 2 ফ্যামিলি রেসিডেন্ট থাকে, সেক্ষেত্রে এটা 2.9 হবে লাইভ লোড। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখানে করিডোর আছে, ফার্স্ট ফ্লোর, করিডোরের ফার্স্ট ফ্লোরে করিডোর কত 4.8, মানে গ্রাউন্ডের যে করিডোরগুলো থাকবে সেটা 4.8, আর করিডোর অ্যাবভ ফার্স্ট ফ্লোর সেটা হলো 3.8। এখানে অনেকগুলা লোডগুলো দেওয়া আছে। ডাইনিং রুম অ্যান্ড রেস্টুরেন্ট 4.8, রেস্টুরেন্টের ক্ষেত্রে কত হবে 4.8 হবে। ডিওয়েলিং সি রেসিডেন্সিয়াল, মানে এটা রেসিডেন্সিয়ালে যেতে হবে, ডিওয়েলিংটা দেখতে হলে। তারপরে এরপরে ফায়ার এসকেপ 4.8, অন সিঙ্গেল ফ্যামিলি ডিওয়েলিংস অনলি 2। এগুলা এই যে হসপিটালের ক্ষেত্রে 3 ধরনের লাইভ লোড আছে: অপারেটিং রুমস, ল্যাবরেটরিজ। তো অপারেটিং রুমে বলতে এখানে বোঝানো হয়েছে যে অপারেশন থিয়েটারগুলো এবং ল্যাবরেটরিজগুলো, এগুলো 2.9 হবে। তারপর পেশেন্ট রুমের ক্ষেত্রে 2, মানে ওয়ার্ডগুলো অথবা কেবিনগুলো, এটার ক্ষেত্রে 2 ধরা হয়েছে কিলোমিটার পার মিটার স্কোয়ার। এবং করিডোর এবং ফার্স্ট ফ্লোর এটা হলো 3.8। আমরা করিডোর ইন দ্য ফার্স্ট ফ্লোর দেখছি 4.8। তো হসপিটালের ক্ষেত্রে প্রত্যেকটা লোডের জন্যই আলাদা কনসেন্ট্রেটেড লোড আছে 4.5, 4.5, 4.5। এটা কেন কনসেন্ট্রেটেড লোডের আসলে বেসিকটা কি? এখানে লাইভ লোড হিসাবে কনসেন্ট্রেটেড কেন ইউজ করতে হবে? দেখা গেছে অনেক সময় সার্ভিসের কাজের জন্য অথবা রিপেয়ারিং অথবা এখানে ক্লিনিংয়ের কাজের জন্য কিছু ইকুইপমেন্টস এক জায়গায় মানে করে রাখা হয়, জমা করে রাখা হয়। সেক্ষেত্রে যেই লোডটা ডিস্ট্রিবিউটেড ছিল সেটা কনসেন্ট্রেট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যদি ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড লোডটা চিন্তা করি, কোথায় হতে পারে? ম্যাক্সিমাম ইফেক্টটা কখন আসবে? যখন এটা সেন্টারে থাকবে তখন। কারণ সেন্টারে থাকলেই কেবলমাত্র সাপোর্ট থেকে ডিস্টেন্সটা অনেক বেশি এবং মোমেন্টটা অনেক বেশি থাকবে। তো আমরা সেই সেন্টারে একটা লোড দিয়ে সেটা দেখতে হবে, অ্যানালাইসিস করে যে আমার যদি লোডগুলো কনসেন্ট্রেট হয়, সেক্ষেত্রে আমরা এই স্ল্যাবটা আর কি সাস্টেন করতে পারে কিনা। এরপরে ল্যাবরেটরিজ আছে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। ম্যানুফ্যাকচারিং মানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলো, সেক্ষেত্রে এখানে লাইট, মিডিয়াম এবং হেভি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য লোডগুলো দেওয়া আছে। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্লোরস এক্সেপ্ট স্ট্যাকিং অ্যান্ড স্টোরেজ এরিয়া। স্ট্যাকিং স্টোরেজ এরিয়া সারা যায় বা অন্য ফ্লোর এরিয়া সেক্ষেত্রে 4,
তারপর স্টেকিং আর স্টোরেজ এরিয়ায় 6। তারপর অফিস বিল্ডিংয়ের ক্ষেত্রে ফাইল অ্যান্ড কম্পিউটার রুম shall be designed for behavior of load based on the ফাইল অ্যান্ড কম্পিউটার রুমের ক্ষেত্রে বলা হয়েছে অফিস রুম, এই অফিস সেকশন 2.4 আর করিডোর ফার্স্ট ফ্লোর 3.8, লবিস অ্যান্ড ফার্স্ট ফ্লোর করিডোর 4.8। পেনাল ইনস্টিটিউশন মানে কোর্ট, হ্যাঁ সেটার ক্ষেত্রে সেল ব্লক, করিডোর এইগুলা কোথায় কতটুকু লোড আসবে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি নিচে আছে রেসিডেন্সিয়াল, এখানে ডিওয়েলিং আছে 1 or 2 ফ্যামিলি ডিওয়েলিং। এখানে আমরা 4 নম্বরে যদি যাই যে অল আদার এরিয়াস এক্সেপ্ট স্টেয়ার্স অ্যান্ড ব্যালকনিস, স্টেয়ার এবং ব্যালকনি ছাড়া যে এরিয়াগুলো আছে তাটা 2.00। স্টেয়ারে কত, স্টেয়ার এটা কিন্তু এই ব্যালকনিটা এক্সটেরিয়ার ব্যালকনি হইলে হবে না, এটা ইন্টেরিয়ার ব্যালকনি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। হ্যাঁ আমরা মানে যেমন রুমের সাথে একটা ব্যালকনি আছে সেটার জন্য আমরা 2 PSF ইউজ করব, 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটার ক্ষেত্রে তো 2 কিলোনিউটনে কত পিএসএফ হয়, যে 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু রাফলি 21 সমান সমান 2 ইন্টু 21 পিএসএফ। এটা আমাদের রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে লাইভ লোড, এভাবে আমরা লাইভ লোডটা অ্যাপ্লাই করবো। এক্ষেত্রে ব্যালকনি হোক যাই হোক, আমার যদি ফ্ল্যাটের ভিতরে থাকে কোনো কিছু, একটা ফ্ল্যাটের ভিতরে যত কিছু থাকবে আমরা এখানে 42 পিএসএফ ইউজ করব। আর যদি ফ্ল্যাটের বাইরে যে কমন করিডোর আছে সেটার ক্ষেত্রে আমরা জানি যে করিডোরস ইন দ্য ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর সেটা কত, সেটা হলো 4.8, আর করিডোরস অ্যাবভ ফার্স্ট ফ্লোর 3.8। করিডোর বা লবি এইগুলোর জন্য আমরা সেটা ইউজ করব। হোটেল অ্যান্ড মাল্টিপল ফ্যামিলি ফাংশন হাউসেস এইগুলো আমরা দেখে নেব, প্রত্যেকটাই আছে এবং ক্যাটাগরিগুলো আমরা আইডেন্টিফাই যদি করতে পারি সেজন্য এইটা নিজেদের মতো করে নোটস করে রাখতে হবে। এখানে রুফ আছে, রুফের ক্ষেত্রে বলছে অর্ডিনারি ফ্ল্যাট রুফ 1, এইটাই আমাদের মূলত বিএনবিসির সাজেশন। কিন্তু আমরা এখানে এটা কেন দেওয়া হয়েছে, এটা কোনো কিছু নাই সেই হিসেবে ধরে দেওয়া হয়েছে যে এখানে আর কোনো ইউজেস রুফ মানে রুফ খালি পড়ে থাকবে এই হিসেবে 1 পিএসএফ ধরা হয়েছে, 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। বাট আমাদের রুফগুলো এখন আর ওই শুধুমাত্র খালি ফালাই রাখে না, কেউ কেউ ছাদ বাগান করে, কেউ একটা অকেশনে একটা অনুষ্ঠান করে, হ্যাঁ সেই জন্য আমাদেরকে এই লোডগুলো কনসিডারে নিয়ে আসতে হবে। তো এটা কিন্তু সবসময়ও না, যেমন অনেকে আছে রুফটপ রেস্টুরেন্ট আছে তো সেটা সবসময়ের জন্য, তার জন্য এই যে ক্যাটাগরিগুলো বলা আছে যে অ্যাসেম্বলি পারপাস, হ্যাঁ তো এখানে ইউজ করতে পারবে। অথবা রুফের উপরে অনেকে কমিউনিটি সেন্টার করে, সেটা আলাদা হিসাব, কিন্তু বছরে একদিন বা 3-4 বছরে একদিন একটা অকেশন হবে, তার জন্য তো আমি এত বেশি লোড দিয়ে একটা বিল্ডিং একটা ডিজাইন করতে পারি না, তাহলে তো ইকোনমিক্যাল হবে না। তো সেই জন্য রুফের ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমাদের 1 কিলোমিটার পার মিটার স্কোয়ার বলা আছে মানে 21 পিএসএফ, কিন্তু আমরা যদি লো রাইজ বিল্ডিং হিসাব করি 4-5 তলা পর্যন্ত আমরা 30 পিএসএফ ইউজ করবো, 30 পিএসএফ। আর যদি 10 তলা মানে এর সাথে বড় বিল্ডিংগুলো হয় সেক্ষেত্রে আমরা 50 পিএসএফ রুফ লাইভ লোড হিসাব করব, মানে অ্যাপ্লাই করব। কারণ এখানে বড় বিল্ডিংগুলোয় কমিউনিটি বেশি থাকে, হ্যাঁ এখানে একটা অনুষ্ঠান হলে বড় করে হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও আমাদের যে ছাদ বাগানগুলো সেক্ষেত্রেও আমাদের এই লোডটা কাজে লাগবে। তো আমরা লো রাইজের ক্ষেত্রে এটা ইউজ করবো। এটা হলো হাই হাই রাইজ বা লো রাইজের মানে 4-5 তলার উপরে যত বিল্ডিং হবে সেটার জন্য এই 50 পিএসএফ ইউজ করবো। এগুলো আরও অনেক কিছু দেওয়া আছে, স্কুলের ক্ষেত্রে এখানে দেওয়া আছে ক্লাসরুম করিডোর, তারপরে ফার্স্ট ফ্লোর করিডোর এগুলো দেওয়া আছে। স্টেডিয়াম অ্যান্ড অ্যারেনা, স্টেয়ার অ্যান্ড এক্সিটওয়েস। স্টেয়ারের ক্ষেত্রে কত 4.8, স্টেয়ারের ক্ষেত্রে কত এই যে 4.8
মানে 100 পিএসএফ। হ্যাঁ, এগুলো আমরা দেখে নেব এবং এই ক্লাসের পরে কাজ হলো সবার এটা দিয়ে একটা এক্সেল ফাইল রেডি করে আমাদের ইউজেস অনুযায়ী যে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, হসপিটাল, তারপরে এখানে পেনাল ইনস্টিটিউশন, স্কুল বিল্ডিং, অফিস বিল্ডিং, এই সব কিছুর জন্য আমরা নিজের একটা ক্যাটাগরাইজ করব যে অফিস বিল্ডিংয়ের করিডোরে কত, অফিস ইউজ এর জায়গায় কত, আর হলে কম্পিউটার ইউজের জায়গায় কত, অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সব স্পেসে কত, অথবা স্টেয়ারে কত, করিডোরে কত, এরকম আমরা ডেফিনেট করে আলাদা আলাদা ক্যাটাগরি করে একটা এক্সেল ফাইল তৈরি করব। এটা হলো এই ক্লাসের পরে আর কি সবার জন্য অ্যাসাইনমেন্ট। তো আমরা এখানে আরেকটু বিষয় নিয়ে আসবো এখানে, সবাই যদি একটু খেয়াল করি, এখানে আমাদের লিফট লোডের বিষয়টা যদি আমরা খেয়াল করি, যে এখানে লিফট ইম্প্যাক্ট লোড দেয়, তাই না? তো ইম্প্যাক্ট লোডটা কতটুকু কাউন্ট হবে? এখানে 100% লোডকে বাড়াই নিতে হবে। আমাদের যতটুকু লোড আসবে টোটাল অ্যারেঞ্জমেন্ট সহ, প্যাসেঞ্জার সহ, তারপর প্যাসেঞ্জার অ্যারেঞ্জমেন্ট, কেবিন ওয়েট, হ্যাঁ, সব কিছুর জন্য যত ওয়েট আছে তার সাথে আমাদের এখানে 100% লোডকে বাড়াই নিতে হবে। কিসের জন্য? ভার্টিক্যাল লোড অ্যাপ্লিকেশনের সময় আমরা যতটুকু ডেড লোড অ্যাপ্লাই করব তার ডাবল হয়ে যাবে ডেড লোড, ঠিক আছে? ইম্প্যাক্টের জন্য আর কি, যে আমার লিফটটা যখন চলবে তখন একটা ইম্প্যাক্ট লোড এটার উপরে অ্যাফেক্ট করবে, যার জন্য আমি 100% লোডকে বাড়াই নিব। এটাই বলছি, মিনিমাম লাইভ লোড অন সাপোর্ট অ্যান্ড কানেকশন অফ ইকুইপমেন্ট ডিউ টু ইম্প্যাক্ট। এই প্রত্যেকটা বিষয়ের জন্য ইম্প্যাক্ট লোড কতটুকু হবে সেটা এখানে দেওয়া আছে। তো এবারে আমরা লোডগুলো কীভাবে ক্যালকুলেশন করি সেটা সম্পর্কে একটু ধারণা নিব। তো আমরা যদি আমাদের গ্র্যাভিটি লোড ক্যালকুলেশনের শিটে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে আসে ফ্লোর ফিনিশ লোড। ফ্লোর ফিনিশ লোডটা কীভাবে আইডেন্টিফাই করতে পারি? এখানে আমাদের টাইলস অনুযায়ী টাইলসের থিকনেসটা আমরা দেখতে পাইতেছি যে স্মল টাইলসের ক্ষেত্রে মোজাইক টাইলস, যেটা 3 মিলিমিটার থিকনেস বলা আছে, তারপরে মিডিয়াম সাইজের যে টাইলস আছে সেটা মানে 6x6 ইঞ্চ, সেটার জন্য 10 mm থিকনেস, তারপরে লার্জ সাইজের জন্য 18x18 অথবা 24x24, 12.5। হেভি ইন্ডাস্ট্রিয়াল টাইলসের জন্য 14 মিলিমিটার। তো আমরা ম্যাক্সিমামটা ধরেই করলাম, ম্যাক্সিমামটা ধরে এখানে 14 মিলিমিটার নিলাম থিকনেস। এরপরে আছে 36 মিলিমিটার আছে কি ওখানে 36 মিলিমিটার মানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির মতো আমরা এখানে মর্টার ধরলাম, মর্টার 1.5 ইঞ্চি থিকনেস। তাহলে আমার টোটাল থিকনেস কত আসে? টোটাল থিকনেস আসে 50। তো 50-র জন্য আমার ইউনিট ওয়েট অফ দ্য মর্টার অথবা কংক্রিট সেক্ষেত্রে 23.5 কিলোনিউটন পার মিটার কিউব। সেটার জন্য মানে আমরা কংক্রিটের ওয়েটটাই আমরা ধরলাম, সেটা ধরে আমরা যদি 50 এর জন্য ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি 1/1 ধরি তাহলে আমার আসে ভলিউম আসে 0.050 মিটার কিউব, মানে 1 মিটার/1 মিটার যদি আমরা প্যানেল হিসাব করি তাহলে আমার ভলিউমটা পাইলাম ইউনিট ভলিউম। তো ইউনিট ভলিউমের সাথে আমরা ইউনিট ওয়েটটা যদি গুণ দেই তাহলে আমার আসে 1.175 মিটার কিলোনিউটন পার মিটার কিউব। এটা কিসের ক্ষেত্রে? সবাই মিটার স্কোয়ার, সরি, কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এটা স্কোয়ার হবে। কিলোনিউটন পার মিটার স্কোয়ার। অথবা এটা যদি পিএসএফ নেই তাহলে 25 পিএসএফ। এটা কোনটার ক্ষেত্রে? যদি আমরা হেভি ইন্ডাস্ট্রিয়াল টাইলস ধরি এবং সাথে 1.5 ইঞ্চি মোটর ধরি, মোটরের থিকনেস বাড়লে এই থিকনেসটা বেড়ে যাবে। সাধারণত আমরা দেখি যে টাইলসের থিকনেসে কম হবে আমাদের রেসিডেন্সিয়ালের জন্য, কিন্তু মোটরের থিকনেস একটু বেশি থাকে, 2 ইঞ্চির মতো থাকে। তো এটা ওভারঅল আমরা যদি 25 পিএসএফ ইউজ করি কোনো সমস্যা নেই, এটা কভার হয়ে যাবে। তো ফ্লোর ফিনিশের লাইভ লোডটা মানে ফ্লোর ফিনিশের ওয়েটটা, ডেড লোডটা, সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যদি দেখি যে
এরপরে আছে পার্টিশন ওয়াল লোড, এরপরে আছে ওয়াটার ট্যাঙ্ক লোড। তো ওয়াটার ট্যাঙ্ক লোডের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, ওয়াটার ট্যাঙ্ক আমরা যদি এখানে 10 ফিট বাই 10 ফিট, এটা যদি একটা ওয়াটার ট্যাঙ্কের এরিয়া হয়, তো এখানে কি কি এবং ওয়াটার ট্যাঙ্কের হাইট ধরলাম আছে 4 ফিট, আমার ক্যাপাসিটি অনুযায়ী বের করতে হবে। ওয়াটার ট্যাঙ্ক ক্যালকুলেশনটা কীভাবে আসবে, আমাদের প্যাসেঞ্জার থেকে এলপিসি মানে কতজন লোক আছে সেইটা ক্যালকুলেশন থেকে এখানে দেয়া আছে কত 10টা স্টোরি, পার ইউনিটে 4 জন করে লোক আছে, মানে পার ইউনিটে ফ্ল্যাট আছে 4টা, পার ফ্ল্যাটে লোক আছে 4 জন। তারপরে প্রত্যেক মানুষের এখানে প্রত্যেকজনের ক্ষেত্রে ওয়াটার কনজাম্পশন ধরা আছে 150 এলপিসিডি, তাহলে টোটাল ওয়াটার রিকোয়ারমেন্ট আছে এত। এরপরে আমার এইটার ভলিউমটা ক্যালকুলেশন করলাম মিটার কিউবে, এইটা হলো ফিট কিউবে নিলাম। এখন এটা আমার ওয়াটারের পরিমাণটা প্রয়োজনটা আমরা দেখলাম, এইটা কিন্তু এক মানে হোল ক্যাপাসিটি নাও ধরতে পারি আমরা। তো আমাদের ওয়াটার ট্যাঙ্কটা ধরলাম, এখানে একটা বিল্ডিং প্ল্যান যদি থাকে, প্ল্যানের ভিতরে ধরলাম এখানে এটা একটা কলাম আছে, যদি একটু দেখি এটা, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এই কলাম, এগুলো কলাম। তো কলামের ক্ষেত্রে এখানে আমি তো একটা ওয়াটার ট্যাঙ্ক কোথায় বসাবো, এটা তো আমরা সাধারণত সিঁড়ির উপরের পোর্শনে বসাই অথবা অন্য কোনো পোর্শনে বসাতে পারি। তো সেক্ষেত্রে যদি এই এরিয়াটা জানা থাকে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে এই এরিয়াটা যদি জানা থাকে, তাহলে আমার ভলিউম জানা আছে। তো এরিয়া জানা থাকলে কি আমি ভাগ দিয়ে দিলেই তো এটার ভলিউম বা এরিয়া যদি ভাগ দিয়ে দিই তাহলে আমি হাইটটা পাবো। তো হাইটটা আমি যদি জানি সেক্ষেত্রে ওয়াটারের হাইট জানা থাকলে লোডটা অ্যাপ্লিকেশন খুব সহজ হবে। যদি এখানে যদি দেওয়া আছে, দেখি যে ওয়াটার ট্যাঙ্ক উইথ দেওয়া আছে কত, লেন্থ দেওয়া আছে কত, তাহলে ওয়াটার ট্যাঙ্ক হাইটটা কত, এটা ক্যালকুলেশন অনুযায়ী ফর্মুলা অনুযায়ী বের হয়ে গেছে যে ভলিউম বাই এরিয়া। তারপরে আমার আছে হাইটটা আমি যদি পাই, হাইটটা যখন পাইলাম তারপরে ফ্রি বোর্ড রাখতে হবে, না 6 ইঞ্চি ফ্রি বোর্ড রাখলে 0.5 ফিট, তার জন্য টোটাল হাইটটা আমরা পাইলাম। এবারে ওয়াটার ট্যাঙ্কের জন্য কতটুকু লোড আসবে, টোটাল ওয়াটার রিকোয়ার্ড আসছে ধরলাম 12,000। এটা যদি আমরা ফুল একদিনের ওয়াটার স্টোর করতে চাই একটা ট্যাঙ্কে, অথবা এটা চাইলে আমরা দুইবার যদি পাম্পিং করতে চাই বা দুইবারে পানি উঠাতে চাই, তাহলে আমার স্টোরেজ ক্যাপাসিটি কম হইলেও হবে, এটা অর্ধেক হইলেও হবে। হ্যাঁ, সেটা আমরা কনসিডার করতে পারি। এখানে আমরা লোডটা কীভাবে ক্যালকুলেশন করব, লোডটা ক্যালকুলেশন খুবই সহজ। এখানে আমরা হাইটটা তো পাইলাম, হাইট পাওয়ার পরে ওয়াটার হাইটটা পাওয়ার পরে আমরা জাস্ট ইউনিট আমাদের তো লাগবে পার ইউনিট এরিয়ায় কতটুকু লোড আসছে সেইটাই। তো তাহলে হাইট ইন্টু যেহেতু ওয়াটারের ইউনিট ওয়েট, হাইট ইন্টু ওয়াটারের ইউনিট ওয়েট, হাইট ইন্টু গামা ডাব্লিউ, ওয়াটারের ইউনিট ওয়েট যদি আমরা করি মাল্টিপ্লাই করি হাইটের সাথে, যেমন আমরা জানি যদি 5 ফিট হাইট হয় তাহলে আমরা মাল্টিপ্লাই করবো কত, আমরা জানি ওয়াটার ইউনিট ওয়েট 62.4 পাউন্ড পার ফিট কিউব। তো এটা যদি 5 ফিটের সাথে গুণ দেই তাহলে আমার কত পিএসএফ লোড আসবে, কারণ আমরা এটা ইউনিট এরিয়া ধরছি 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট, এর সাথে 1 ফিট আছে 1 ফিট আছে, তাহলে আমরা পার ইউনিট এরিয়ায় কতটুকু লোড সেটা আমরা পাবো। তো এটা খুবই ইজি, আমরা যদি ওয়াটার ট্যাঙ্কের হাইটটা আগে ডিটারমাইন করতে পারি তাহলে ওয়াটার ট্যাঙ্কের লোডটা কতটুকু আসবে সেটা এখানে বের করতে হবে খুব সহজেই। তাহলে এখানে 300-র মতো আসছে আর কি, 310 পিএসএফ, এটা যদি 5 ফিট হাইট হয় তাহলে ওয়াটারের হাইট। তো এইটা কী লোড হিসেবে আসবে, এটা সাধারণত ডেড লোড হিসেবে দেওয়া হয়, ওয়াটার ট্যাঙ্কের লোডটাও ডেড লোড হিসেবে দেওয়া হয় বিল্ডিংয়ের উপরে।
তারপরে গ্র্যাভিটি লোড, এটা আমরা পার্টিশন ওয়ালটা দেখি নাই। পার্টিশন ওয়ালের ক্ষেত্রে দুই ধরনের কনফিগারেশন হয় বা তিন ধরনের একটা বিল্ডিংয়ের মধ্যেই। যেমন এটা আছে কি শুধুমাত্র স্ল্যাব, হ্যাঁ স্ল্যাব আছে, স্ল্যাবের নিচে পার্টিশন ওয়াল, আবার এটা আছে বিমের নিচে পার্টিশন ওয়াল। তো সেক্ষেত্রে দুইটার জন্য দুইটা ক্যালকুলেশন আসবে। বিমের হাইটটা যেহেতু বেশি থাকে সেহেতু আমাদের এখানে পার্টিশন ওয়ালের লোডটা কমে যাবে। তো এটা কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে, এখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের যে ড্রয়িংটা সেটার ভিতরে একটা ওপেনিং আছে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট লেন্থের একটা ওয়াল আছে। তো এই যে লেন্থটা কতটুকু, আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি 20 ফিটের জন্য একটা ওপেনিং কনসিডার করছি। ওয়াল লেন্থ অফ দ্য ওয়াল 20 ফিট, যে এখানে 30 ফিট দেওয়া আছে, তো আমরা 20 ফিটও ধরতে পারি। এখানে প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করব। যদি আমার দেখি যে অনেক ক্লোজড স্পেস আছে, ওপেনিংস আছে, যেমন উইন্ডো ডোর, সেক্ষেত্রে আমরা এটা এতটা নাও নিতে পারি। হ্যাঁ, তাহলে মানে এখানে মূলত বলা হয় যে 30 ফিট ওয়ালের ভিতরে একটা ওপেনিং মানে একটা দরজা বা জানালা থাকবে সেইটা। তো আমরা যদি এটা কমাই নিয়ে আসি যে 20 ফিটের ভিতরে একটা থাকবে, রেসিডেন্সিয়াল একটু বেশিই থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে 20 দিব। এখানে 20 দিব, 20 ফিট। দেখি তাহলে আমরা এখানে 20 ফিট দিলাম। এখন এই জায়গায় যদি আমরা ডাটাগুলো ইনপুট করি, এর দ্বারা আসলে কি বোঝায়, এখানে যে আছে ফ্লোর হাইট, ফ্লোর হাইট আমরা 10 ফিট দিলাম, ফ্লোর হাইট 10 ফিট, 10 ফিট। তারপরে স্ল্যাব থিকনেস এখানে 7 ইঞ্চি দেওয়া আছে, থাক ওটা সমস্যা নেই। বিম ডেপথ এখানে 30 ইঞ্চি দেওয়া আছে, আমরা এটা একটু কমাইয়া 20 ইঞ্চি বা 18 ইঞ্চি দিলাম, 18 ইঞ্চি। এখানে প্যারাপেট হাইট আছে 5 ফিট, ওয়াল থিকনেস 5 ইঞ্চি, এখানে ওয়ালের লেন্থ আছে। প্যারাপেটের হাইটটা কেন লাগবে, আবার প্যারাপেটের লোডটা আমরা এখান থেকে বের করবো এই জন্য। ইউনিট ওয়েট অফ দ্য ব্রিক, ব্রিক ওয়াল এর ইউনিট ওয়েট কত, 121 পাউন্ড পার ফিট কিউব, সাধারণত এটি ধরা 18.8 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, মিটার কিউব। আচ্ছা, তো এখন এটার প্রসিডিউরটা কি, এটা প্রসিডিউর হলো আমরা প্রথমে ফুল ওয়ালের এরিয়াটা ক্যালকুলেট করলাম। ফুল ওয়ালের এরিয়া কত এখানে, এবং ওপেনিংয়ের এরিয়া কত। তো ওপেনিং এরিয়া দেওয়া আছে এই যে আমরা 2 মিটার ওয়াই লেন্থ, আর হলো 1.5 মিটার উইথ, মানে 1.5 হাইট আর 2 হলো লেন্থ। এইটা যদি আমরা কনসিডার করি তাহলে টোটাল এরিয়া আসে 3। তাহলে 3 এরিয়ার জন্য ওপেনিংয়ের জন্য ওয়েট অফ দ্য ওপেনিং কত আসে, আমরা যদি 5 ইঞ্চি এই যে ওয়াল থিকনেস অনুযায়ী এখানে ক্যালকুলেট করি যে আমার এখানে যদি আমরা দেখি এটা যদি একটা ওয়াল হয়, এটা একটা ওয়াল, তাহলে এটা হলো হচ্ছে লেন্থ, এটা আছে এটা আছে লেন্থ, এটা হলো উইথ আছে, এটা হলো হাইট আছে। তবে আমাদেরকে যদি ভলিউম বের করতে চাই, লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট, তো উইথটা আমরা ডিফাইন করছি যে 5 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ওয়াল। আর হাইটের ক্ষেত্রে তো আমরা প্রথমে দিছি স্টোরি হাইট, স্টোরি হাইট থেকে বিমের হাইটটা বাদ যাবে যদি বিমের নিচে হয়, অথবা স্ল্যাবের হাইটটা বাদ যাবে যদি স্ল্যাবের নিচে হয়। তাহলে বিমের নিচে হলে হাইট থেকে মূলত কী হবে, 10 ফিট মাইনাস এনে যদি 2 ফিট বিম হয় বিমের হাইট থেকে, তাহলে 24 ইঞ্চি বা 12, এই ঠিক আছে, এরকমের বাদ যাবে। তার লেন্থ কি, লেন্থ হলো আমরা দেখছি 20 ফিট। এইটা আমরা বের করার পরে এটা হলো সলিড ওয়ালের লেন্থ, মানে সলিড ওয়ালের ভলিউম, এর সাথে আমরা যদি 121 গুণ দিই তাহলে আমরা এটার টোটাল ওয়েটটা পাই যাবো, ওয়েট অফ দ্য সলিড ওয়াল।
এখন আমার ওপেনিংয়ের ওয়েটটাও সেমভাবে আমরা বের করব। এখানে এরিয়া বের হয়েছে 3, ওপেনিংয়ের এরিয়া দেখছি 3 বের হয়েছে। হ্যাঁ, তারপরে এটার সাথে যদি আমরা থিকনেস গুণ দেই যে 5/12, এর সাথে আমার যদি 121 গুণ দিই, এরিয়া ইন্টু থিকনেস ইন্টু 121, তাহলে ওপেনিংয়ের ওয়েটটা বেরোয় গেছে। তো সে এইভাবেই আমরা এখানে মানে ক্যালকুলেশনটা করা হয়েছে। এখানে প্রথমে ওয়েট অফ দ্য ইউনিট ওয়েট অফ দ্য ওয়াল, এখানে কিলোমিটার মিটারে নেওয়া হয়েছে। প্রথমে টোটাল আসছে কিলোনিউটনে, তারপরে লেন দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এখানে এই লেন দিয়ে ভাগ দেওয়া হয়েছে টোটাল কিলোনিউটনে নিয়ে। যদি ফর্মুলাটা দেখি, F7 থিকনেস থিকনেসের সাথে এখানে আমাদের প্রথমে এই যে ইউনিট ওয়েটটা বের করছে, তারপরে টোটাল ওয়েটটা বের করছে, যে টোটাল এরিয়া দিয়ে গুণ দিয়া। ইউনিট ওয়েট কীভাবে করছে, এইটার সাথে শুধুমাত্র থিকনেসটা গুণ দিয়েছে, তাইলে এখানে পার মিটারে এবং হাইটটা গুণ দিয়েছে, থিকনেস এবং হাইট গুণ দেওয়ার কারণে পার লেন্থে ইউনিট ওয়েটটা বের করছে। এবার লেন্থ দিয়ে গুণ করার কারণে আমার ইউনিট টোটাল ওয়েটটা বের হয়েছে। তার সাথে আমার কি করা হয়েছে, এখন টোটাল ওয়েট অফ দ্য উইদাউট ওপেনিং, তাহলে ওপেনিংয়ের ওয়েটটাও বের করছে এখানে। হ্যাঁ, এই যে ওপেনিংয়ের ওয়েটটা এখানে বের করছে, বের করার পরে সেটা মাইনাস করা হয়েছে, মাইনাস করার পরে 34 থাকছে। এখন এইটার আবার টোটাল লেন্থ দ্বারা ভাগ দিছে, টোটাল লেন্থ দ্বারা ভাগ দেওয়ার 5.7 আসছে। 5.7-এর যদি আমরা পাউন্ডে নিয়ে যাই, পাউন্ড পার ফিটে, সেক্ষেত্রে 390 আসছে। এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে। এটা কিসের ক্ষেত্রে, এটা স্ল্যাবের, যদি স্ল্যাব থিকনেস থাকে, উপরে যদি এই থিকনেসটা স্ল্যাব থিকনেস থাকে, কিন্তু বিমের নিচে যদি হয় সেক্ষেত্রে আরও লোড কমে যাবে। এই সেমভাবে প্রথমে আমার টোটাল সলিড ওয়ালের ওয়েটটা ক্যালকুলেট করছে, তারপরে ওপেনিংয়ের ওয়েট ক্যালকুলেট করছে, এটা বাদ দিয়ে এরপরে টোটাল লেন্থ দ্বারা ভাগ দিয়েছে, তাহলে টোটাল মানে পার ইউনিট লেন্থে আমরা এটা পেয়ে গেছি। এছাড়া আমার আছে কি, এখানে সলিড প্যারাপেট ওয়ালের ক্ষেত্রে আমরা হাইট, এটা যে এখানে যে হাইটটা দিব ওই হাইটটা নিয়ে নেবে। এখানে আমরা প্যারাপেট ওয়াল হাইট 5 ফিট দেওয়া আছে, তো 5 ফিট হাইট হলে 5 ফিট হাইট নিয়ে নেবে। এবং এটার জন্য পার ইউনিট লেন্থে কতটুকু লোড আসবে সেটা এখানে ক্যালকুলেট হবে। এই হলো আমাদের পার্টিশনাল লোড। এই লোডগুলো আমরা কীভাবে দেবো, এগুলো তো আমরা লাইন লোড হিসাব পাইছি, পাউন্ড পার ফিট মানে মানে লাইন লোড যেটার বলে। তো এটা কনসেন্ট্রেটেড লাইন লোড হিসেবে অ্যাপ্লাই করতে হবে যে কোনো ফ্লোর প্ল্যানের উপরে। আমার যেখানে যেখানে ওয়াল আছে, যেমন এটা যদি ফ্লোর প্ল্যান হয়, যেমন এখানে একটা ওয়াল আছে, আবার এইখানেও একটা ওয়াল আছে, এই বরাবরও একটা ওয়াল আছে, তাহলে আমরা কীভাবে এই ওয়ালের লাইনটা ড্র করে তার উপরে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে পার্টিশনাল লোডটা দিয়ে দেব আমাদের এই ক্যালকুলেশন অনুযায়ী। এরপরে আমরা যদি দেখি যে লিফটের লোডটা কীভাবে ক্যালকুলেশন হয়। লিফটের লোড ক্যালকুলেশনের জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে আসলে। এখানে শুধুমাত্র এই থিওরিটিক্যাল ক্যালকুলেশনে গেলেই হবে না, আমরা যদি একটু যাই লিফট লোড ক্যালকুলেশন, এখানে প্যাসেঞ্জার ওয়েট আছে একটা, কাউন্টার ওয়েট। তো প্রথমে আসবে প্যাসেঞ্জার ওয়েট, আমার কতটুকু ক্যাপাসিটির লিফট তৈরি করতে চাইতেছি, এটা হলো প্যাসেঞ্জার ওয়েট। তা আমরা সাধারণত যেই পার্সন ওয়াইজ মূলত 75 কেজি হিসাবে একজন মানুষের ওয়েট ধরে থাকি, তো তার উপরে ভিত্তি করে আমরা প্যাসেঞ্জার ওয়েট বের করতে পারবো। সাথে আমরা এর সমান পরিমাণ কাউন্টার ওয়েট অ্যাড করতে হবে। এরপর আছে কেবিন ওয়েট। কেবিন ওয়েটটা ভিন্ন হয়, মানে এটা বলা আছে 80% অফ দ্য প্যাসেঞ্জার ওয়েট হিসেবে কেবিন ওয়েট যে ধরা হয়,
আর এখানে মেশিন ওয়েটটা 2.5 ইন্টু প্যাসেঞ্জার ওয়েট। এটা সবসময় 2.5 ইন্টু প্যাসেঞ্জার ওয়েট হবে না, কারণ একটা মেশিন সাধারণত আমরা যদি মিনিমাম একটা রেঞ্জের মেশিনও করতে চাই, তার সাথে এর ওয়েটটা ফ্রিকুয়েন্টলি ওই রকমের প্যাসেঞ্জার ওয়েটের উপর ভিত্তি করে বাড়ে না। যেমন 10 জনের যতটুকু মেশিন লাগবে হয়তো 15 জনের জন্য সেম মেশিন লাগবে। এই যে 2.5 ইন্টু প্যাসেঞ্জার ওয়েট, এটা আসলে অতটা কনস্ট্যান্ট না। আমাদেরকে নিজেদের ঠিক করে দিতে হবে যে আসলে এই মেশিন ওয়েটটা কত ধরবো। টোটাল লোড যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে এই প্যাসেঞ্জার ওয়েট, তারপরে স্ট্যাটিক কাউন্টার ওয়েট, তারপরে কেবিন ওয়েট, মেশিন ওয়েট, টোটাল ক্যালকুলেশন করলে 4240 আসতেছে। এরপরে এইটার সমান পরিমাণ 100% ইম্প্যাক্ট লোড ধরতে হবে। তো আমরা যে ইম্প্যাক্ট লোডটা দেখলাম যে 100% ইম্প্যাক্ট ধরতে হবে, সেই অনুযায়ী এখানে ইম্প্যাক্ট লোডটা 100% ধরতে হবে। তো টোটাল লোড কত আসে, এই ইম্প্যাক্ট লোড প্লাস হলো আমার স্ট্যাটিক লোড, এই দুইটা যোগ করলে টোটাল লোডটা পাবো। এই টোটাল ওয়েটে আমি যদি এরিয়া দিয়ে ভাগ দিই, আমার যে লিফট রুমের এরিয়া আছে উপরে স্ল্যাব এরিয়া, যেটার উপর আমার মেশিনটা বসবে, সেটা এরিয়া দিয়ে ভাগ দিলে আমি পার ইউনিট এরিয়ায় লোড পাবো। কেজি পার ফিট স্কোয়ার আছে, এখানে আমরা পাউন্ড পার ফিট স্কোয়ারে নিয়ে দেব। এরপরে সেইটার 50-50 করে ভাগ দিয়ে, মানে 50% লাইভ লোড এবং 50% ডেড লোড হিসেবে অ্যাপ্লাই করব। যে এক্ষেত্রে অনেকে অনেকভাবে ইউজ করে, এখানে 30-70ও ইউজ করে, 30% অ্যান্ড 70%। তো 50% আসলে এটা মোটামুটি যৌক্তিক, কারণ এখানে যে লোডগুলো থাকে যেমন মেশিন ওয়েট অথবা এগুলো মূলত যেহেতু মুভেবল লোড, সেহেতু এটা লাইভ লোড হিসেবেই ধরা যায়। মেশিন ওয়েটটা আমরা ডেড লোড হিসেবে ধরতে পারি, তো কেবিন ওয়েটটা ডেড লোড হিসেবে ধরতে পারি, কিন্তু যেহেতু ফ্রিকোয়েন্টলি এটা মুভ করে, সেক্ষেত্রে এটা 50% ধরলে কোনো সমস্যা নেই। শুধুমাত্র এখানে লাইভ লোড যদি আমরা প্যাসেঞ্জার ওয়েট ধরি, সেক্ষেত্রে ভুল হবে আর কি, কারণ এই লোডগুলো আসলে মুভেবল, এটা কোনো একটা ফ্লোরে মানে এটা ওই জায়গায় কনস্ট্যান্টলি সবসময় থাকে না, এটার ইম্প্যাক্ট অনুযায়ী বা একটা স্থির অবস্থায় একটা লোড আসে, আবার চলমান অবস্থায় অন্য একটা লোড আসে, সেক্ষেত্রে আমরা 50% ধরতে পারবো। এই ছিল মোটামুটি গ্র্যাভিটি লোডগুলোর ক্যালকুলেশন। এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে